বাংলাদেশের বাতাসে গত কয়েকদিন ধরে মার্শাল ল বা সামরিক শাসনের গন্ধ ভাসছে। গন্ধটা তীব্র হয়ে উঠেছিল এক সপ্তাহ আগে 21শে মার্চ। তারপর সেই গন্ধ তীব্রতর হয় মার্চ মাসের 23 তারিখে এবং ভাবা গিয়েছিল যে 23 কিংবা বড় জোর 24শে মার্চ বাংলাদেশের ক্ষমতা দখল করবে সেনাবাহিনী, কিন্তু সেটা হয়নি এজন্যেই যে এগিয়ে গিয়েও 21, 22, 23 3 দিন ধরে ক্যান্টনমেন্টের সেনা সদরে সমানের দরবার করার পরেও শেষ পর্যন্ত এগোননি সেনাপ্রধান। তিনি চুপ করে গিয়েছিলেন। তার পেছনের কারণ নিয়ে দু চারটে কথা বলবো, কেন তিনি পিছিয়ে গিয়েছিলেন, তবে সেটা একটু পরে। তার আগে বলি আপাতত বাংলাদেশের সেনা অভ্যুত্থানের ও সেনার ক্ষমতা দখলের পেছনের ইতিহাসটা। এটা বলার দরকার আছে এই জন্যেই যে অনেকে ভাবতে পারেন যে কেন সেনা দখল করতে আসবে, সেখানে তো একটা সরকার আছে, ইউনূসের সরকার আছে। আরে বাবা, ইউনূসের সরকার তো এটা অবৈধ সরকার, এর কোনো জনতার মানুষের কোনো কি বলবো তার সমর্থন তার পেছনে আছে কিনা সেটা পরীক্ষিত নয়, সেটা এমনি একটা বসিয়ে দেয়া হয়েছে। আর এই বসিয়ে দেওয়াটা এটাও অনেকটা গায়ের জোরে। এই গায়ের জোর কাদের কি সেটা আপনারা সবাই জানেন, সুতরাং আমি সেটা নিয়ে আর এখানে আলোচনা করব না, কিছু বলবো না। বুঝতেই পারছো অনেকে ভাবতে শুরু করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আর এক দফা প্রচার নিয়ে আমি নেমেছি। তবে তারা, আমার ধারণা যে ইতিমধ্যে কমেন্টস বক্সে তারা তাদের মন্তব্য দিতে শুরু করেছেন যে ইউনূস সাহেবকে হটাবার সাধ্য কারো নেই। তিনি 1 মাস 2 মাস 1 বছর 2 বছর নয়, তিনি যতদিন চাইবেন থাকতে পারবেন এইভাবে। কারণ তার পেছনে একটি বিশেষ সম্প্রদায় আছে, যে সম্প্রদায় এখন বাংলাদেশে জোর গলায় কথা বলছেন। এইসব বালখিল্যদের কি আর বলবো, শুধু একটা কথাই বলবো, বাংলাদেশের ইতিহাসে সেনা অভ্যুত্থান বা সেনার ক্ষমতা না নেওয়াটাই হচ্ছে সেখানে একটা অবাক কাণ্ড। এটাই হচ্ছে যেন সেখানকার যে স্বাভাবিক নয়, এটা বাংলাদেশের পক্ষে অস্বাভাবিক। যদি সেনা মাঝে মাঝে ক্ষমতা হাতে না নেয়, অভ্যুত্থান না করে কিংবা অভ্যুত্থানের চেষ্টা না করে, তাহলেই সেটা বাংলাদেশের পক্ষে সেটা অস্বাভাবিক। বাংলাদেশে গণতন্ত্রের শেকড় কত আলগা আর সেনা শাসনের শেকড় কত মজবুত, সেটা একটু পেছনের 2-4টে কথা বলছি, তাহলেই বুঝতে পারবেন। তারপর মন্তব্য বক্সে যাবেন মন্তব্য করতে। 71-এ জন্মাবার পর, পাকিস্তানের পেট থেকে জন্মাবার পর, আর পাকিস্তান মানে হচ্ছে সেনা অভ্যুত্থান সামরিক শাসনের স্বর্গরাজ্য, সেই স্বর্গরাজ্য থেকে জন্মাবার পর 75-এ প্রথম সামরিক অভ্যুত্থান। 15ই আগস্ট রাতে 1975-এ খুন হলেন একেবারে সপরিবারে, সবান্ধবে, যতজন বান্ধব সেদিন সেই বাড়িতে ছিলেন, সেখানে তাদের সবাইকে নিয়ে খুন হলেন জাতির পিতা। ক্ষমতায় এলেন কে? খন্দকার মোস্তাক আহমেদ। সেই বছরের 3রা নভেম্বর, মানে ওই 75 সালেই দ্বিতীয় অভ্যুত্থান, মোস্তাক আহমেদকে সরিয়ে ক্ষমতা নিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। তিনি আবার বীর উত্তম। তিনি 4 দিনের মাত্র বাদশাহ ছিলেন, 4 দিন ক্ষমতায় ছিলেন। 7 নভেম্বরে তাকে খুন করে ক্ষমতা হাতে তুলে নিল সেনা। সেনার সমর্থনে এবার, মানে সেনা পেছনে, প্রধান বিচারপতি আবু সাইদ মোহাম্মদ সায়েম হলেন দেশের রাষ্ট্রপতি। তারপর আবু সাইদ সায়েমকে সরিয়ে এরপর ক্ষমতা হাতে নিলেন জেনারেল জিয়াউর রহমান 21শে এপ্রিল 1977-এ। কমপক্ষে এই 1971 থেকে তিনি যবে না তিনি নিহত হন, এর মধ্যে 21 বার, কমপক্ষে 21 বার জেনারেল জিয়াউর রহমানকে
জিয়াকে হত্যার চেষ্টা হয়। শেষমেশ তাকে হত্যার চেষ্টা হয় 30 মে 1981-তে, কিন্তু সেটা চেষ্টা নয়, সেটা সফল চেষ্টা, ব্যর্থ চেষ্টা নয়, সফল চেষ্টা। সেদিন চট্টগ্রামে তিনি সতীর্থ একদল সেনার হাতে নিহত হলেন। এরপর জিয়ার মৃত্যুর পর প্রেসিডেন্ট হলেন উপরাষ্ট্রপতি আব্দুস সাত্তার। মেয়াদ মাত্র 10 মাস। 24 মার্চ 1992-তে আব্দুস সাত্তারকে বন্দুকের নলের মুখে দাঁড় করিয়ে পদত্যাগে বাধ্য করলেন জিয়াউর রহমানের নিযুক্ত সেনাপ্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। এরশাদ হয়ে গেলেন চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। তারপর সংবিধান বাতিল করে দিয়ে তিনি হলেন প্রেসিডেন্ট। তারপরও সেনা অভ্যুত্থানে ঘাটতি হয়নি বাংলাদেশে, তবে সেগুলো হচ্ছে ব্যর্থ অভ্যুত্থান। 1996-এ এক সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল আবু নাসিম, তিনি ব্যর্থ চেষ্টা করলেন অভ্যুত্থানের। 2007 সালে আর এক ব্যর্থ অভ্যুত্থান করলেন লেফটেন্যান্ট জেনারেল মঈনুদ্দিন আহমেদ। 2009 সালে 2 বছরের মাথায় বিডিআর বিদ্রোহ, সেটাও মূলত সেনা অভ্যুত্থান, সেটিও ব্যর্থ হলো। বাংলাদেশের আপাতত শেষ সেনা অভ্যুত্থান 2011 সালের 11 এবং 12 জানুয়ারিতে। শেখ হাসিনা সরকার ভারতের হাতের পুতুল, এই অভিযোগ তুলে এবং দেশে পুরোপুরি ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একদল সেনাকর্তা ব্যর্থ চেষ্টা করেন ক্ষমতা দখল করার জন্য। বললাম ব্যর্থ চেষ্টা, তার মানে সফল হয়নি। এই হলো যে দেশের ইতিহাস। সেখানে গত বছর 5ই আগস্ট যখন জেনারেল বলে দিলেন শেখ হাসিনাকে যে সেনা বিক্ষোভ, তার সেনা এই ছাত্র বিক্ষোভ থামাতে গুলি চালাবে না, অস্ত্র ধারণ করবে না, এবং তার জন্য গদি ছেড়ে এবং দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন শেখ হাসিনা। সেদিন ভাবা গিয়েছিল সেনা শাসন কেবলমাত্র সময়ের অপেক্ষা। জেনারেল ওয়াকার উজ্জামান তিনি ক্ষমতার দখল নিলেন বলে। ওয়াকার উজ্জামান তখন বলেছিলেন, যখন তিনি বললেন যে জনতার জানমাল রক্ষার দায়িত্ব তিনি নিচ্ছেন, তখন দৃঢ় ধারণা হয়েছিল তিনি ক্ষমতা হাতে নেবেন। সে সোজা পথে হোক বা বাঁকা পথে হোক। সোজা পথ মানে বাংলাদেশের ওখানটায় তিনি সামরিক শাসন জারি করে মার্শাল ল প্রতিষ্ঠা করতে পারেন, সংবিধানকে বাতিল করতে পারেন, ক্যাপ্টেন অ্যাবেন্স রাখতে পারেন, আর অথবা বাংলাদেশের সংবিধানে সেটা আরেকটা পথ হলো কি, সেটা রাষ্ট্রপতি কেন্দ্রিক শাসন ব্যবস্থা না হলেও অসুবিধে নেই, তিনি রাষ্ট্রপতিকে রেখে দেবেন, রেখে দিয়ে তিনি কাজ চালাবেন। বর্তমান সংবিধানে অন্তর্বর্তী সরকার বা কেয়ারটেকার সরকারের কোনো বিধান নেই। তাতে কি আমাদের ইউনূস সাহেবের সরকার গড়তে কোনো অসুবিধা হয়েছে? হয়নি। অতএব ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন সাহেবকে ক্ষমতায় রেখে দিয়ে নিজে যদি শাসনভার তুলে নিতেন হাতে, কার কি বলার ছিল? কারোর কিচ্ছু বলার ছিল না। কিন্তু তা তিনি করলেন না। তিনি কেন ছেড়ে দিলেন এই সুযোগ? কেন তিনি মার্শাল ল জারি করলেন না, যেটা বাংলাদেশের মানে অন্যরা তো কত কষ্ট করে তাদেরকে সামরিক শাসন জারি করতে হয়েছে ঝুঁকি নিয়ে, আর এখানে কোনো ঝুঁকিই নেই। হাতে এসে গিয়েছিল মোয়াটা খেয়ে নিলেই হলো, কিন্তু সেটা তিনি করলেন না। আমার মতে এর কতগুলো কারণ ছিল, সে কারণগুলোকে 1, 2, 3 করে একটু ছোট্ট করে বলছি। ওয়াকার বেসিক্যালি হচ্ছেন ভীতু টাইপের মানুষ, ঝুঁকি নেওয়ার সাহস তার নেই। হাসিনা পুত্র জয়ের সঙ্গে বন্ধুত্ব থাকার সুবাদে জয়কে ধরে তিনি এই সেনাপ্রধান হয়েছেন যে এটা বাংলাদেশের যারা সেনার ভেতরের খবরাখবর থাকে তারা সবাই জানে এটা। দ্বিতীয় যে কারণ, জামায়াতে ইসলামী দলের সঙ্গে বহুকালের সম্পর্ক তার, ছেলেবেলা থেকে জামাত করেন তিনি, তার বাবাও ছিলেন জামাতের লোক। বাংলাদেশে পুরোপুরি শাসন ব্যবস্থা চালু হোক ইসলামী মতে, অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থা চালু হোক বাংলাদেশে, এই মতের তিনিও একজন সমর্থক। হাসিনার পতনের পর
নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার কথা তিনি বলেছিলেন ওই 5ই আগস্ট বিকেলে সাংবাদিকদের সামনে। মনে রাখবেন, সেইখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে কার নাম তিনি প্রথমে উল্লেখ করেছিলেন? সেই নামটা হলো জামায়াতে ইসলামের নাম। অথচ মজা দেখুন, বাংলাদেশের জামাত তখনও ছিল নিষিদ্ধ, এখনো জামাত নিষিদ্ধ, জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা কিন্তু এখনো যায়নি। অথচ দেখুন, জামাতের নাম তিনি প্রথম করেছিলেন, তাদের সাথে জামাতের আমিরের সাথে আলোচনা তিনি করেছেন, সেই ব্যাপারটা বললেন। এতেই বোঝা যায় তিনি ইসলামী শাসন প্রতিষ্ঠা নিয়েই বেশি চিন্তিত ছিলেন। নিজে মার্শাল ল জারি করে তিনি সামরিক শাসক হবেন কিংবা ক্ষমতা নিজের হাতে নেবেন, এটা তিনি চাননি। তৃতীয় কারণ, বৈদেশিক চাপ। এই বৈদেশিক চাপ মূলত আমেরিকার, বাইডেন প্রশাসন, ডিপ স্টেট, এমনকি জাতিসংঘের। সেসব তো আজকে পরিষ্কার হয়েছে, নতুন করে বলার দরকার নেই। সুতরাং তিনি ওই চাপের কাছে নতি স্বীকার করলেন, আর তিনি তো জামাতের লোক, অতএব জামাতপন্থী রাজনীতিকদের তিনি ক্ষমতা ছেড়ে দিলেন। এবং মনে রাখবেন, ইউনূস সরকারের আমলে সব থেকে বেশি যাদের কথা চলে তারা হচ্ছে জামাত। তো এগুলোই হলো মুখ্য কারণ। এর ফলে